আসলে রাতের পর রাত আমি কান্না করেছি। আমি খেলাধুলা করে কিছু জায়গা কিনেছিলাম। গত ৩ বছরে সব বিক্রি করে দিয়েছি। আমি আমার সন্তানদের জন্য কিছু রাখতে পারবো কিনা আমি জানি না। ঢিল মেরেছে, আমার মাথা ফেটে গেছে, এমনও গেছে আমি আবানি ছেড়েছি। যেই মানুষগুলো আমাকে গালি দিয়েছে, এই ধরনের বাজে বিহেভ করেছে, বুলিং করেছে, তারা আমার কাছে ক্ষমা চাইবে। যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারি। আজকে তুমি যদি সেভ করতে পারো ২০ কোটি মানুষ হাসবে। আর তুমি যদি সেভ করতে না পারো ২০ কোটি মানুষ কাঁদবে। এশিয়ার অনেক টিম এখন আমাদের বাংলাদেশের ফুটবল টিমের সাথে খেলতে চায়। ভারতকে টাইব্রেকারে হারিয়ে সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ যুব দল। তো সেই দলের গোলকিপিং কোচ ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। তো বিপ্লব ভট্টাচার্যকে আপনারা সবাই জানেন, চেনেন। তার নাম শুনলে এক ধরনের নস্টালজিয়াও এসে পড়ে। ১৯৯৯ সালের সাফ গেমস ফুটবলের ফাইনালে নেপালের বিপক্ষে তার বীরত্বপূর্ণ পারফরম্যান্সের কথাটা নিশ্চয়ই আপনাদের সবার মনে পড়ে। তো আজ চর্চায় বিপ্লব ভট্টাচার্য আমাদের সঙ্গে আছেন। তার সঙ্গে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করব। অবশ্যই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সাফল্যের গল্প শুনবো তার কাছ থেকে। বিপ্লব দা, চর্চায় স্বাগত। ধন্যবাদ তনয় ভাই এই চর্চায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সৌভাগ্যবান। তো খুব একটা আপনি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন যুব দলের গোলকিপিং কোচ ছিলেন। দারুণ একটা সাফল্য। ভারতকে টাইব্রেকারে হারানোর কারণে হয়তো আপনার নামটা আরো বেশি আসতেছে যে আপনি গোলকিপিং কোচ ছিলেন। ধন্যবাদ। আসলে আহ এই সময়টা মানে আমরা যেই মুহূর্তে আমরা ট্রাইব্রেকারে যাচ্ছি, তার ফিউ মিনিট আগে যখন ৯০ মিনিটের খেলা শেষ, আমরা সবাই কিন্তু টেন্স। কারণ এর আগে যদি আমি আপনাকে ফিরে তাকাই ৪ বছর আগের কথা, তখন আমি জাতীয় দলের গোলকিপার কোচ ছিলাম। আমাকে আন্ডার 20 র সাথে পাঠিয়েছিল ভুবনেশ্বরে। তো ওইখানেও আমরা ফাইনাল ম্যাচে ৫-২ এক্সট্রা টাইমে গিয়ে আমরা হেরেছি। ১-১ গোলে ড্র ছিল ম্যাচ। একটা সময় আমরা জিততেছিলাম। সো খেলা ড্র হলো, এরপর আমরা হেরে যাই। সো হেরে যাওয়ার কষ্ট ফাইনালের কাছে গিয়ে। সো সেটা আসলে আবার যেন পুনরাবৃত্তি না ঘটতে পারে, তার জন্য জাস্ট ৯০ মিনিট শেষ হওয়ার পর মাহিনকে আমি সাইডে ডেকে নিই। মাহিন তখন চোখ দিয়ে পানি চলে এসেছে। মাহিনকে আমি জড়িয়ে ধরি। ধরে জাস্ট ওরা একটা আমাদের গোলরক্ষক। হ্যাঁ, গোলরক্ষক মাহিনকে। জাস্ট আমি, কারণ মাহিন কিন্তু আমার অধীনেই ছিল সেই ২০২১ থেকে ২৩ পর্যন্ত। বিভিন্ন বয়সভিত্তিক দল। আমাদের একাডেমিতেই। কারণ আমি একাডেমি থেকে ওকে যখন আমরা বিকেএসপির থেকে ট্রায়ালে আসে পছন্দ করি, তখন ও আমার অধীনেই কাজ করে এবং প্রায় ২.৫ বছর আমার সাথে কাজ করেছে। এরপরে আমি ক্লাবে চলে যাই, সে ক্লাবে খেলে। আর এর মধ্যে ওর সাথে আমার সবসময় যোগাযোগ মেনটেন করতাম। সো আমার কাছে যেটা মনে হয়েছে ওই সময়টা আমি জাস্ট ওকে একটা কথা বলেছি ট্রাইব্রেকারের আগে আলাদা করে নিয়ে ওকে জড়িয়ে ধরে বলেছি যে তোমার জন্য ২০ কোটি মানুষ অপেক্ষা করছে। আজকে তুমি যদি সেভ করতে পারো ২০ কোটি মানুষ হাসবে, আর তুমি যদি সেভ করতে না পারো ২০ কোটি মানুষ কাঁদবে। আর পাশাপাশি তুমি তোমার বাবা মার কথা স্মরণ করো, স্থির থাকো। পেনাল্টির সময় জাস্ট তুমি শান্ত থাকো, অপোনেন্টের স্ট্রাইকারের পা দেখো সে কোন সাইডে মারে, এই জিনিসটা ফলো করো, তুমি কামিয়াব হবা। সে সেটা করতে পেরেছে। সেটা আমার জন্য অনেক সত্য কথা যে ওই মুহূর্তটা যখন আমরা জিতেছি, আমার কাছে মনে হয় যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আচ্ছা দাদা, একটা জিনিস হঠাৎ আপনার এই কথাটা শুনে মনে হলো যে আপনি মাহিমকে বলছেন, ব্রিফ করতেছেন যে তোমার জন্য ২০ কোটি মানুষ তোমার দিকে তাকায় আছে বা অপেক্ষা করছে। তুমি যদি সেভ করতে পারো তারা হাসবে, তুমি যদি না পারো তারা দুঃখ পাবে বা কাঁদবে। এটা কি একজন বয়সভিত্তিক দলের একজন গোলকিপার বা একজন খেলোয়াড়ের জন্য কি এটা প্রেশার? কি মনে হয়? এটা কোনো প্রেশার না, এটা মোটিভেটেড। কারণ তার মধ্যে ওই জিনিসটা কাজ করবে। ও যদি ওভারঅল জোরে টুর্নামেন্টটা আপনি দেখেন যে অসাধারণ পারফরমেন্স করেছে। এবং পাশাপাশি ধরেন এই মাহিনকে নিয়ে কিন্তু অনেক হার্ড ট্রেনিং করিয়েছি আমি এর আগে। ২০২১ থেকে যখন তার জার্নি শুরু হয় আন্ডার 16 থেকে, তখন থেকে সে কিন্তু অনেক পরিশ্রম করেছে। আমরা সেই ভোরবেলা ৫টায় উঠে মাঠে যেতাম। দিনে
3 সেশন ট্রেনিংও করাতাম, এমনও দিন গেছে। সো কন্টিনিউয়াস দিনের পর দিন করেছি। তার মধ্যে সেই প্রেশারটা যেন কখনো না আসে, তাকে সেভাবে তৈরি করেছি। কারণ একটা খেলোয়াড়কে যদি আমি আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠিয়ে ১.৫ ঘন্টা ট্রেনিংয়ের পর আবার রেস্ট নিয়ে আবার ২ ঘন্টা পর আবার জিমে নিয়ে যাওয়া, আবার ওইখান থেকে এনে জিম থেকে এনে আবার বিকেলবেলা আবার ট্রেনিং সেশন করানো। তো তার মানসিক সে কত স্ট্রং, যার জন্য কিন্তু এই প্রেশারগুলো কোনো প্রেশারে মনে হয়নি তার কাছে। আর এই টুর্নামেন্টে যাওয়ার আগে কিন্তু আমরা বেশ কিছুদিন সময় পেয়েছিলাম শামসুল হুদা একাডেমিতে তাকে রেডি করানোর জন্য, প্রায় ২ সপ্তাহের উপরে। সেখানে তাকে ট্রেনিং করিয়েছি এবং ধরেন আমরা ট্রেনিং সেশনের পর আমরা বিশেষ করে আমি গোলকিপারদের নিয়ে আমি নিজেও কিন্তু উপরে খেলতে পছন্দ করি এবং আমি ট্রাইব্রেকার মারতে পছন্দ করি। আমি নিজে দাঁড়াই। সো সবসময় ওকে ওই জিনিসগুলো করাতাম। আমার মাথার মধ্যে কাজ করে যে আমরা একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, সেমিফাইনাল হোক, ফাইনাল হোক, আমরা ট্রাইব্রেকারের সম্মুখীন হব। সো এর আগে যদি ওকে একটু মোটিভেটেড করা যায়, ট্রাইব্রেকারে শট করা যায়, তাহলে ওর মধ্যে এই গ্রো আপটা হবে যে আমি কম্পিটিশনে গিয়ে ট্রাইব্রেকারে দাঁড়াতে হবে। তো এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করেছি ওর সাথে বেশি। বিপ্লব দা, ওই যে এবার সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের দলের ২টা অ্যাডেড ৩ জন আমি বলবো, ইব্রাহিম, ২ ভাই ডেকলান সুলিভান এবং রোনান সুলিভান। তো এই প্রবাসী না, ডেকলান এবং রোনান তো আমেরিকানই, ওনার ওর নানির যেহেতু বাংলাদেশি, ওই সূত্রে তারা খেলছেন। আর ইব্রাহিমকে আপনি দেখেছেন। তো এই ৩ জনের অন্তর্ভুক্তি দলটাকে কতটা মোটিভেট করেছিল এবং আপনার কি মনে হয়, মানে তাদের বিশেষ করে রোনানের পারফরমেন্স তো সে অলরেডি স্টার, আপনি খুব কাছ থেকে তাদের দেখেছেন, তাদের তাদের কথা একটু আমাদেরকে বলেন। দেখুন, অসাধারণ টিমমেট। হ্যাঁ, ওরা আমরা সবাই বলি যে প্রবাসী আসে। আমি প্রবাসী বলবো না, ওরা আমাদের দেশের ভাই। হয়তো ওরা ওই দেশে জন্মগ্রহণ করেছে, কিন্তু তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। আমাদের বাংলাদেশের ফ্ল্যাগের জন্য খেলছে। এত সুদূর আমেরিকা থেকে আসা, ইউকে থেকে আসা, এবং আমাদের ফুটবল ফেডারেশন কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আমাদের বাংলাদেশ ফুটবলটাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে। আমরা শুধু ভাবি যে সাউথ এশিয়া, দক্ষিণ এই যে সাফ এরিয়া আমরা বেটার হব। না, এখন স্বপ্ন দেখি আমরা কিন্তু এশিয়ায়। সত্যি কথা যে স্টেপ বাই স্টেপ যদি আমরা ফুটবলটাকে এগিয়ে নিতে হয়, আমাদের যারা ভালো মানের খেলোয়াড় বিশ্বের অনেক দেশে আছে, সেগুলো নিয়ে কিন্তু কাজ করছে ফুটবল ফেডারেশন। আপনি যদি দেখেন ২০২৪-এ আপনার ফুটবল ফেডারেশনের নির্বাচনের পর তাবিদ ভাই যখন আসেন, তখন এসেই কিন্তু আপনি সবার আগে উনি লন্ডন উড়ে যান হামজার সাথে কথা বলা, সুমির সাথে কনফার্ম করা, তার ফাহমিদুলের সাথে যোগাযোগ করা। তো এই যে প্রসেসিংগুলো ডিউ টু ওনার সবার আগে টার্গেট ছিল যে ফুটবল থেকে মানুষ অনেক দিন মুখ ফিরিয়ে নিয়েছিল। ফুটবলের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে হলে আমাদের সাপোর্টারদেরকে মাঠে আসতে হবে, ফুটবলের ব্র্যান্ড তৈরি করতে হবে। সো আমরা সেই ব্র্যান্ডগুলো উপহার দেওয়ার জন্য কিন্তু আমাদের তাবিদ আউল কিন্তু বাংলাদেশে বসে থাকেনি, সোজা লন্ডনে উড়ে গেছেন, সুমিতের সাথে যোগাযোগ করেছেন, হামজাকে নিয়ে এসেছেন। আমাদের ফুটবল ব্র্যান্ডটা এখন টোটালি দক্ষিণ এশিয়ার নয়, এশিয়ার অনেক টিম এখন আমাদের বাংলাদেশের ফুটবল টিমের সাথে খেলতে চায়, ডিউ টু আমাদের লেভেলটা অনেক উপরে গেছে। আমরা এবার তো ভিয়েতনামের সঙ্গে খেললাম আমরা। সো আমার কাছে যেটা মনে হয় যে এই যে মানে পরিকল্পনাগুলো করেছেন আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, এবং আমি নিজেও কৃতজ্ঞ যে মাঝখানে আমি দেশের বাইরে চলে গিয়েছিলাম হতাশ হয়ে। আমি এই আলোচনাটাতে আসতাম যে আপনি মাঝখানে আপনি দেশের বাইরে কিছুটা অভিমান করে আর কি, আপনি ন্যাশনাল টিমের দীর্ঘদিন আপনি সার্ভিস দিয়েছেন, জাতীয় দলকে অধিনায়ক ছিলেন, বড় সাফল্যের সঙ্গে ছিলেন। আপনার একটা হতাশা ছিল যে আপনাকে কাজে লাগানো হচ্ছে না ফুটবল ফেডারেশন, বা এইভাবে কাজে আপনি ওইভাবে ইনভলভ হতে পারছেন না। ক্লাব মানে ঘরোয়া ফুটবলও বিভিন্ন ক্লাবের সঙ্গে আপনি সম্পৃক্ত ছিলেন, কিন্তু কেন জানি জিল হচ্ছিল না এখানে। তো ন্যাশনাল টিমের সঙ্গে আপনি কাজ করেছেন মাঝখানে ২ বছর, এই কাবরেরার সঙ্গেই আপনি কাজ করেছিলেন। তারপর আপনি হঠাৎ করে একটা অভিমান করে আপনি কম্বোডিয়ায় চলে গেলেন অনেকটা জীবিকার তাগিদেই। মানে কেন, মানে এই জিনিসটা কেন, এটা বিপ্লব ভট্টাচার্য কেন অভিমান করলো আর কি? আসলে আমি ২ বছর কাজ করেছি জাতীয় দল, একাডেমি, ইয়ুথ লেভেলে মেয়েদের ফুটবল নিয়ে। সো সামহাউ ধরেন কিছু মানুষ আমার এগেইনস্টে কিছু কথা বলেছে, যেটা আমি কখনোই করিনি। হ্যাঁ, কোনো কিছুতে সম্পৃক্ত ছিলাম না, যেটা আমি জানি। হ্যাঁ, কারণ আমি সবসময় ডিসিপ্লিন। আমি একজন খেলোয়াড় ছিলাম, আমার কেরিয়ারে কখনো ইনডিসিপ্লিন কাজ করিনি, এবং কোচিং দর্শনেও আসার পর কিন্তু আমার চোখে ইনডিসিপ্লিন কিছু পড়বে সেটা আমি জানাবো না,
আর আমি জানি যখন আমি ব্লেমের শিকার হয়েছি তখন অভিমান করে আমি চলে গেছিলাম, সত্যি কথা যেটা। তাবিদ ভাই যখন আবার আসেন, তাবিদ ভাই আমি তাবিদ ভাইয়ের সাথে যোগাযোগ করি যে ভাইয়া আপনি যদি চান আমি আবার ফুটবলে কাজ করব, আমার গোলকিপার নিয়ে কাজ করবো, আপনি সেই সুযোগটা দিবেন। সো তাবিদ ভাই সরাসরি, উনি তখন লন্ডনে ছিল, আমাকে মেসেজ দিয়েছে বিপ্লব ভাই আপনি আসেন বাংলাদেশে। আমি বাংলাদেশে আসলাম, উনি আমাকে এবছর জানুয়ারি থেকে নিয়োগ দিয়েছেন। আমি কৃতজ্ঞ, আজকে আমি আন্ডার-20 গোলকিপার কোচ হতে পারতাম না তাবিদ ভাই আমার পাশে না দাঁড়ালে। এবং তাবিদ ভাই আমার সম্মানের সাথে এনেছেন এখানে। সম্মান দিয়েই কিন্তু আমাদের আন্ডার-20 টিমের দায়িত্ব দিয়েছেন গোলকিপার কোচ মানে হিসাবে। আপনার অভিমানের কারণটা ছিল যে প্রাপ্য সম্মান জি, না পাওয়া। জি, অবশ্যই এটা আমার সাথে যায়নি। আমার কাছে মনে হয়েছে ওই সময়টায়। যারাই করেছেন, সো আমি শুধু একটা কথাই বলি, যারা সৎ পথে থাকে, যারা সঠিক পথে থাকে, আল্লাহ তাদেরকে সম্মান ফিরিয়ে দেয়। সো আমি মনে করি যে আমার সম্মানটা ফিরিয়ে দিয়েছেন। কারণ আমি অপেক্ষায় ছিলাম এই দিনের জন্য। যে আমি অন্তত দেশকে আবার সাফল্য দিব। আমি বিপ্লব হয়েই ফিরবো। আমার সেই প্রত্যাশা ছিল। এবার যখন অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ, না তার আগে আমি আরেকটা প্রশ্ন করতে চাই। আপনি কম্বোডিয়াতে কতদিন ছিলেন? প্রায় ৬ মাস ছিলাম। ওখানে কি আপনি কোনো কাজ? ওইখানে আমি গিয়ে ধরেন ১ম ৩ মাস ধরেন আমি কিছুই করিনি। আমার নিজের টাকায় খেয়েছি এবং ফ্যামিলি না, গিয়েছিল আমি আপনার একা সাথে? চলে গিয়েছিলাম। এটাও তো আরেক ধরনের অনেক কষ্টের লাইফ কষ্টকর। ছিল আসলে। আমি শেষের দিকে আমার কাছে টাকা ছিল না। আমি একজন বাঙালির বাসায় থাকতাম। উনার সাথে শেয়ার করে থাকতাম। ইভেন এমনও হয়েছে যে আমি ওদেরকে রান্না করে খাওয়াতাম। নিজে রান্না শিখছি, রান্না করে খাওয়াতাম। যার জন্য আমার টাকা দিতে হয়নি বাসা ভাড়া। এবং ওইভাবে আমি থেকেছি এবং উম পাশাপাশি একটা ছোট একাডেমিতে মাঝে মধ্যে ট্রেনিং করাতাম। সপ্তাহে ২ দিন গোলকিপার ট্রেনিং করাতাম। ওই সময় কি আপনার ওই ম্যাচটার কথা মনে হইতো? আপনি যখন, মানে আমি জাস্ট এটা আমার, বিপ্লব ভট্টাচার্য কম্বোডিয়ায় যেয়ে রান্না করছে। শুধুমাত্র তার থাকার জন্য। মানে সে যেন ঠিকমতো থাকতে পারে। তখন কি আপনার ওই ম্যাচটার কথা মনে হতো? যে সাফ গেমসের ফাইনাল কাঠমান্ডু দশরথ স্টেডিয়াম। আপনি একাই সামাল দিচ্ছেন নেপালের ব্যারেজ অফ অ্যাটাকস। দিনের পর হতাশা, দিন মানে ফিলিংটা কেমন ছিল তখন? আসলে রাতের পর রাত আমি কান্না করেছি। বিপ্লব ভট্টাচার্য আসলে আ বাংলাদেশের এখনো পর্যন্ত যতগুলো আন্তর্জাতিক সাফল্যের একটি বাদে ৯৫ এর মিয়ানমার 4 নেশনস কাপ বাদে সবগুলোর সঙ্গেই উনি সম্পৃক্ত। উনি মাঠে উনি গোলকিপার, উনি সদস্য সাফ চ্যাম্পিয়নশিপ ২০০৩, সাফ গেমস ১৯৯৯। যাই হোক, এই অধ্যায়ে বিপ্লব ভট্টাচার্য অতীত। এখন বিপ্লব ভট্টাচার্য নতুনভাবে উনি শুরু করেছেন। উনি বাংলাদেশের ফুটবলকে কিছু দিতে চান। দাদা, এইবার এবার মালদ্বীপে আমরা যখন আমরা আসি, এবার সাফের প্রসঙ্গে আসি। তবে ওইখানে একটা কথা আছে আচ্ছা। যে আমি আরেকটা কথা বলি যেটা আমি ওই সময় এত কষ্টের মধ্যে ছিলাম এবং স্টিল আমি সারভাইভ করে চলছি। আমার মানে অনেক আপনার বন্ধু এখন টিমমেট, বন্ধু বাংলাদেশের যুব ক্রীড়ামন্ত্রী। আমরা যতদূর জানি আপনাদের মধ্যে দুর্দান্ত বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, তুই-তুকারি সম্পর্ক। এবং আমিনুল ভাই মন্ত্রী হওয়ার পরও সেই সম্পর্কের কোনো ব্যত্যয় হয় নাই। না। তো উনি নিশ্চয়ই জানেন আপনার এই কষ্টের কথা। আসলে আমি কাউকে শেয়ার করিনি আমার লাইফের। আমি খেলাধুলা করে কিছু জায়গা কিনেছিলাম। গত ৩ বছরে সব বিক্রি করে দিয়েছি। এবং সন্তানদের জন্য, মানুষ করার জন্য আপনার ১ ছেলে ১ মেয়ে। জি, তাবিদ ভাইয়ের কাছে কৃতজ্ঞ। আবার আমাকে ফিরিয়ে এনেছে।
সে সুযোগটা দিয়েছে। সো জানি না ফিউচার কি হয়, কারণ আমি আমার সন্তানদের জন্য কিছু রাখতে পারবো কিনা আমি জানি না। দাদা, অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে আসি। এবার মালদ্বীপে দেখলাম যে আ প্রচুর সাপোর্ট বাংলাদেশের। যেহেতু মালদ্বীপে অনেক প্রবাসী বাংলাদেশী থাকেন এবং এটা অনেকটা 12th ম্যান হিসেবে কাজ করেছে বাংলাদেশ দলকে পেছন থেকে উৎসাহিত করা। এটা একদিক দিয়ে সাপোর্টও ছিল, আবার প্রেশারও ছিল। একটা অপ্রিয় প্রসঙ্গ আমি একটু আনতে চাই। সরি, আমি এই মুহূর্তে আসলে আপনি একটু ইমোশনাল, তারপরও আমি বলি। এখানে এক ধরনের বুলিং দেখতে পেলাম আমরা। অবশ্যই মালদ্বীপের যে দর্শকরা ছিলেন তারা অসাধারণ ছিলেন। তারা দলকে সাপোর্ট করেছেন ইউনানিমাসলি এবং এই যে ডেকলান রোনান ওরাও বলেছে যে এটা অসাধারণ দর্শক। কিন্তু একটা ছোট্ট ইনসিডেন্ট যেটা হয়তো সরাসরি সম্প্রচারিত হয় নাই টেলিভিশনে। সেখানে একটা জায়গায় দেখেছি যে আপনাকে দর্শকরা ইমোশনালি হয়তো আপনি কিছু বাজে মন্তব্যের শিকার হয়েছেন। মন্তব্যটা বলি, আপনাকে ভারতীয় দালাল বলেছে। মানে এটা কেন? কি ঘটনাটা কি ছিল? এটা কেন? সেদিনের বিপ্লব ঘটনাটা ভট্টাচার্যর ওই খেলা, জাতীয় দলের হয়ে বিপ্লব ভট্টাচার্যর অবদান নিশ্চয়ই দর্শক জানতেন না। আসলে যারা করেছেন আমি তাদের উপর কোনো মাইন্ড করিনি। ওরা ওদের মনোভাবটা প্রশ্ন, হয়তো ফিউ মানুষ ২-৩ জন মানুষ করেছেন। আসলে ওই ঘটনাটা যদি বলি, আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচ শেষ করার পরে আমাদের রোনান সাইডে দর্শকরা, কিছু দর্শক, ওদের মধ্যে ২-৩ জন দর্শক রোনানের হাত ধরে টেনে গ্যালারির দিকে টান দিচ্ছিল। সে হাতে ব্যথা পাচ্ছিল। তো সাথে, সাথে আমি কোচিং স্টাফ হিসাবে আমি আমার হেড কোচের পারমিশন নিয়ে সাথে বলে যে, "তুমি ওকে নিয়ে আসো বিপ্লব।" আমি গিয়ে ওকে যখন নিয়ে আসতে গিয়েছি তখনই তারা আমাকে এই ধরনের মন্তব্য করেছে। আসলে আমি ওই সময়টা নিজেকে কন্ট্রোল করেছি, কারণ আমি এমন কিছু করতে চাই না বা রিঅ্যাক্ট করতে চাই না। আর রিয়েক্ট করা আপনার আমার সাজেও না। কারণ আসলে আমি আবারই মোহামেডানে দীর্ঘদিন খেলেছি। আমি আবারিতে ১০ বছর খেলেছি। আমি মোহামেডানের সাপোর্টারদের বুলিংয়ের শিকার হয়েছি। আমি জানি সেটা কিভাবে হ্যান্ডেল করতে হয়। সো আমি কোনো কথাই বলিনি। আসলে দর্শকরা আমাদের জন্য আশীর্বাদ। এই দর্শকরাই কিন্তু আমাদের টিমকে উৎসাহিত করে। হ্যাঁ, ওই মুহূর্তে উনারা ২-১ জন করেছেন বলে আমাদের সব দর্শকরা তার জন্য কথা শুনতে হবে তা নয়। কারণ হয়তো উনাদের দেখুন, যারা করেছেন যদি আমি বলি, তারা হয়তো ওই সময় ভুল করেছেন। নিজেরাও জানেন না আমার সাথে কি করেছেন। তো আমি আমার জায়গা থেকে আমি কোনো রিঅ্যাক্ট না করে চলে এসেছি। তো এটা নিয়ে অনেকে আবার সোশ্যাল মিডিয়ায়ও এটা ছেড়েছে। এটাতে ধরেন আমার পরিবার খুব কষ্ট পেয়েছে। পাশাপাশি আমি শুধু বলেছি যে আমি আবারই মোহামেডানে যখন খেলতাম তখন তো ওটারে বুলিং বলা হতো না, ওটারে গালি বলা হতো। তো এটা আমার কাছে কোনো ব্যাপার না। আমি বাংলাদেশের জন্য যেকোনো কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি। কারণ দেশটা আমার। আর বিপ্লব ভট্টাচার্য যার অবদান, মানে কারো কোনো ব্যক্তি বা কোনো পার্টিকুলার লোকের কোনো বিরূপ মন্তব্য কি আসেছে? না, আমি ওইসব নিয়ে ভাবিনি। তবে সবচেয়ে বড় জিনিস জাস্ট অপেক্ষায় ছিলাম যে, যেই মানুষগুলো আমাকে গালি দিয়েছে, এই ধরনের বাজে বিহেভ করেছে, বুলিং করেছে, তারা আমার কাছে ক্ষমা চাইবে যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারি। আমার মনের মধ্যে এই জিনিসটা কাজ করেছে এবং সত্যি কথা যে ফাইনালের পরে যেই ২ টা ছেলে এই ধরনের কথা বলেছে তারা এসে আমার কাছে ক্ষমা চেয়েছে এবং আমি তাদেরকে জড়িয়ে ধরেছি। আমি বলছি, "আপনারা ওই সময় বলেছেন, আপনার কাছে মনে হয় এটাই রাইট মনে হয়েছে, আপনি করেছেন। তবে ভবিষ্যতে একটা কথাই বলি যে আমাদের সাবেক অনেক খেলোয়াড় আছেন, যারা কোচিং স্টাফ আছেন, তারা সর্বোচ্চ চেষ্টা করে সততার সাথে কাজ করার জন্য। হয়তো কখনো ভুল হতে পারে। কিন্তু এমন কিছু কথা বলবেন না যেটাকে তার পরিবার এবং মানুষ খারাপ চোখে দেখে। অন্তত চেষ্টা করেন যে ভালো কথা বলতে, অন্তত বাংলাদেশী হিসাবে যেন আমাদেরকে সবাই সম্মান করে। না, আমাদের বাংলাদেশী যারা আছেন ফুটবল প্রিয় মানুষ, তারা কোনো খারাপ কিছু করতে পারেন না।" সো আমি জাস্ট এই কথাই বলেছি।
সম্প্রতি বাংলাদেশের ফুটবলে একটা মানে সাপোর্টার্স গোষ্ঠী যারা আছে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা খুব, আমি জানি না এই আলোচনাটা মানে আমার চোখে কোনো সাংবাদিক হিসেবে আমি জানি না, বের করার চেষ্টা করেছি কিন্তু কখনো আমি এটার কোনো প্রমাণ পাইনি। সিন্ডিকেট বলে একটা কথা বলে যে বাংলাদেশের খেলোয়াড় একটা সিন্ডিকেট আছে বাংলাদেশের ফুটবলে, যে তারা ওই সিন্ডিকেটের লোকের বাইরে ন্যাশনাল টিম বা যুব দল বলেন বয়সভিত্তিক দলে খেলোয়াড়রা আসে না। এটা আপনি কতটা মানে আপনি এটা নিয়ে কোনো বক্তব্য আছে আপনার? কারণ এইবারও কিন্তু এই যে সাফে সিন্ডিকেটের প্রসঙ্গ এসেছে এবং আপনারা সেটা নিয়ে বুলিং এর শিকার হয়েছেন। দেখুন, আমি শুধু এই সাফের কথা যদি আমি বলি যে এই টুর্নামেন্টে যখন আমরা গেলাম, অনেক প্রেশার কাজ করেছে। বিশ্বাস করেন যে আমরা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, অনেক মূল্যবান একটা চ্যাম্পিয়নশিপ আমরা পেয়েছি যদি বলি। আমরা আমাদের অপোনেন্টের চাইতেও আমরা কিছু বুলিংয়ের শিকার হয়েছি নিজস্ব মানুষের কাছে, নিজস্ব জাতির কাছে, হ্যাঁ? সো এটা দুঃখজনক ছিল। আমাদের এই খেলোয়াড়রা কিন্তু যদি দেখেন তাদের পরিবার নিয়ে, পার্সোনাল খেলোয়াড় নিয়ে অনেকে অনেক রকম বুলিং করেছে। সো এটা একটা টুর্নামেন্ট যখন আমরা খেলতে যাই, আমার মনে হয় যে আমাদের যারা সম্মানিত ভাইরা আছেন, সাপোর্টার সাপোর্টাররা যারা আছেন, আপনারা ফুটবলকে এগিয়ে নিতেই কাজ করছেন। এত বড় একটা টুর্নামেন্ট খেলার আগে যদি খেলোয়াড়দেরকে এই ধরনের বুলিং করে, তাহলে তার মানসিক অবস্থানটা কি হয়? কারণ এই লেভেলে আন্ডার 20 যারা খেলোয়াড় আছে তাদের মনের ব্যাপারটাও দেখতে হবে। কারণ তারা তারা স্টিল ইয়াং, তারা স্টিল ইয়াং এবং তারা পারফরমেন্সেও এফেক্ট করে। আমাদের কয়েকজনের হয়েছে, মাঝে মধ্যে খেলা থেকে হারিয়ে গেছে, হ্যাঁ? সো তাদেরকে নিয়ে আমরা কিন্তু কাজ করেছি। আমরা যারা কোচিং স্টাফে ছিলাম সর্বোচ্চ চেষ্টা করেছি তাদেরকে আবারও খেলার মধ্যে রাখা, ওইসব জায়গায় এবং ফেসবুক থেকে দূরে থাকা। বিশেষ করে আমরা কিন্তু এই টুর্নামেন্টের সময় কিন্তু আমরা কোচিং স্টাফ যারা ছিলাম আমাদের খেলোয়াড়দের থেকে কিন্তু ঠিক ডিনারের পরেই মোবাইলটা নিয়ে নিতাম। মোবাইলটা রেখে দিতাম এবং পরের দিন নাস্তা খাওয়ার পর সকালবেলা তাদের হাতে দিতাম। তাদেরকে বলতাম, তোমরা অন্তত ফেসবুকে ঢুকো না। ফেসবুকে ঢুকো না। অনেকে অনেক কথা বলবে। আর যারা বলছে আমাদের ভাইরা যারা বলছে ভালো মানে বুঝে করুক না বুঝে করুক, ওরা আমাদের ফুটবলের ভালো চায়। হ্যাঁ? ফুটবলের জন্য আবেগ আছে। তারা সেই আবেগ নিয়ে হয়তো অনেক কথা বলছে, এগুলো মনে নিও না। আমরা অনেক লাইফে অনেক এরকম গালি খেয়েছি, সামনাসামনি খেয়েছি, মাইরও খেয়েছি, এমনও আছে। ঢিল মেরেছে, আমার মাথা ফেটে গেছে, এমনও গেছে, আমি আবানি ছেড়েছি। সো আমার মনে হয় যে তোমরা যদি এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারো, এগুলো থেকে দূরে থাকো যখন টুর্নামেন্ট খেলো, তাহলে অবশ্যই সাফল্য পাবা। তো আমার মনে হয় যে আমাদের খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টা করেছে তাদের সেই সাফল্যের জন্য নিজেদের স্যাক্রিফাইস করতে এবং স্যাক্রিফাইস করেছে। সত্যি কথা যেটা বলি, আমরা যেভাবে বলেছি তারা সেভাবেই শুনেছে। আমরা শুধু বলেছি যে আমরা ঈদের দিন আমরা দেশ ছেড়েছি, পরিবার ছেড়েছি, সবকিছু ছেড়েছি। ঈদের আনন্দটা আমরা চ্যাম্পিয়ন হয়ে পালন করতে চাই। ঈদটা আমাদের হবে তখনই আমরা চ্যাম্পিয়ন হতে পারলে। কারণ ফুটবল ফেডারেশন যদি বলি, আমাদের তাবিদ ভাই এবং জাহিদি ভাইয়ের কথা বলবো স্পেশালি, এই টুর্নামেন্টের আগে জাতীয় দলের সাথে 5 স্টার হোটেলে রাখা ইয়র টিম এই প্রথমবারের মতো এবং এত সুযোগ সুবিধা দিয়েছে। এবং আমরা ওইখানে যাওয়ার পরও তাবিদ ভাই এমন একটা দিন নেই, জাহিদি ভাই এমন একটা দিন নেই যে কন্টিনিউয়াস আমাদের খবরাখবর না রাখতেন। এবং ম্যাচের দিনেও ধরেন আপনার ভিডিও কনফারেন্স করে আমাদেরকে এনকারেজ করেছে মাঠে যাওয়ার আগ পর্যন্ত। যে সবচেয়ে বড় জিনিস, বুলিং হবেই। ফুটবল ধরেন পৃথিবীতে এখন এমন নাম্বার 1 গেম। তো আমাদের অজস্র কোটি কোটি সাপোর্টার। বুলিং আর মানে একটা সাপোর্টার্স বুলিং আর ব্যক্তি আক্রমণের মধ্যে বোধহয় পার্থক্য আছে। আমি আমার জায়গা থেকে বলি, আমি যেটা আক্রমণের শিকার হয়েছি, আমি মন থেকে কিন্তু ওই মাঠে শেষ করে দিয়েছি। আমি যখন খেলতাম, ফুটবল খেলতাম মাঠে, আমার অনেক সতীর্থ প্লেয়ারের সাথে মারামারি হতো। জাস্ট মাঠটা ক্রস করতাম, ড্রেসিং রুমে আসতাম, ভুলে যেতাম। তো সেম থিং আমার সাথে যেটা বুলিং হয়েছে দর্শক গ্যালারি থেকে, ওই পর্যন্তই ছিল সীমাবদ্ধ। আমি সেকেন্ড টাইম কারোর সাথে ডিসকাস করিনি, কোনো কিছু করিনি। আমার কোচিং স্টাফ আমাকে অনেকভাবে বসে, বিপ্লব ভাই এটা, বিপ্লব ভাই আপনি মনে কষ্ট, আমি সে এগুলো নিয়ে আমার মাথা কোনো ঘামানোর সময় না। আমার ঘামানোর সময় আমি আমার গোলকিপার নিয়ে ফোকাস করছি। আমরা একেকজন তো একেক ডিপার্টমেন্টে, আমি গোলকিপার নিয়ে ফোকাস করতাম বেশি। কারণ দিন শেষে আমরা ওভারঅল রিভিউটা করতাম একসাথে। কাকে খেলালে বেটার হবে, টিমটা সাজালে কিভাবে আমরা রেজাল্ট পাবো। সবার আগে দিন শেষে আমার রেজাল্টের বাইরে অন্য কিছু না। আর আমরা যারা ছিলাম, আমাদের কোচিং স্টাফ এবং ম্যানেজার, আমাদের সাথে সহকারী ম্যানেজার সবাই ছিল এবং টিম লিডার, সবাই বসে আমরা রিভিউ করে আগামী দিনে
যদি নেপালের সাথে খেলা, কাকে খেলালে বেটার হবে, কাকে চেঞ্জে আনলে বেটার হবে, আমার গেম মডেলের সাথে যাচ্ছে কিনা, এই জিনিসগুলোর সাথে আমরা চিন্তা করে এবং ভিডিও অ্যানালাইজের সাথে কথা বলে ভিডিও দেখে তারপর আমরা ডিসাইড করতাম, আমাদের টিম সাজাতাম। কিন্তু দাদা ডেকলান সুলিভান রোনান খেললো, ডেকলান সুলিভানকে তো আমরা যতটুকু দেখলাম যে খুবই মানে উনি মানে বল প্লেয়ার আর কি, মানে জি। পায়ের কাজ দুর্দান্ত। বেসিক অবশ্যই ভালো, দুর্দান্ত। বেসিক অবশ্যই ভালো। তো ওকে খেলানো হইলো না কেন, মানে ওকে এত পরে কেন? দেখুন মানে পরে এটা নিয়ে খেলানোর তো কিছু প্রশ্ন আছে। অনেকে অনেক কথা বলছেন, আমি একটা কথাই বলবো, শুধু আমি জাস্ট ছোট্ট করে একটা কথা বলবো যে আমার গেম মডেল আগে ফলো করতে হবে, আমি কার সাথে খেলতেছি এবং আমার টিমের ডেকলান কিন্তু রাইট ফুল ব্যাক হিসাবে আমাদের এখানে আসছে, হ্যাঁ, ওকে কিন্তু আমরা উইঙ্গার হিসাবে খেলিয়েছি ডিউ টু তার উইং প্লেটা ফ্যান্টাস্টিক, কিন্তু তার ডিফেন্সিভ জায়গাটায় আমরা মনে করেছি যে আমাদের যে ফাউন্ডেশনটা আছে আমরা এই ফাউন্ডেশন ভাঙবো না, কারণ উইনিং ফাউন্ডেশন, ডিফেন্ডিং ফাউন্ডেশন অসাধারণ খেলেছে টুর্নামেন্ট জুড়ে। যদি দেখেন একটা গোল কনসিড করেছি তাও সেট পিস থেকে, এছাড়া কেউ আমাদের বিট করতে পারে না ওইভাবে। ওভারঅল আমরা ওই চিন্তা করে কিন্তু আমরা টিমটা সাজিয়েছি যে আমরা আমাদের ডিফেন্ডিং আমাদের যে কি বলে ফাউন্ডেশন, ডিফেন্ডিং ফাউন্ডেশনটা এটা কখনোই আমরা ভাঙতে চাইনি, যার জন্য ডেকলানকে আমরা উপরে সুযোগ দিই। দেখুন ডেকলান মাত্র এসেছে 4 দিন না 5 দিন আমাদের সাথে ট্রেনিং করেছে, তো আমাদের কাছে রোনানকে মনে হয়েছে নাম্বার 9, হি ইজ এ পারফেক্ট নাম্বার 9, তাকে ওইখানে খেলালে আমাদের টিমের জন্য ওই সময় আমাদের নাম্বার 9-এর প্রয়োজন ছিল রোনানের মতো, হ্যাঁ। সো ওই জন্যই আমরা রোনান প্রথম থেকে শেষ করেছি খেলা, এবং বিশেষ করে আপনার ডেকলানের কথা যেটা বললেন, ডেকলানকে আমরা শেষের দিকে এসে আস্তে আস্তে সেটের, কারণ সামনে এএফসি টুর্নামেন্ট আছে যেটাতে ডেকলানরা খেলবে, তো ওটা এটাই তো শেষ না। এটা শেষ না। তো আমার কথা হলো একটা প্লেয়ার এসে টিমের সাথে অ্যাডজাস্ট করার, গেম মডেলের সাথে অ্যাডজাস্ট করতে পারলেই কিন্তু কোচরা তাকে প্রথম থেকে দিবে। আর আমরা সেই জন্য হয়তো অনেকে অনেক কথা বলেছি, কিন্তু ডেকলানও আমাদের মোস্ট পোটেনশিয়াল খেলোয়াড় এবং তার প্রতি আলাদা নজর ছিল, এবং সেও হ্যাপি, সেও জিনিসগুলো রিয়েলাইজ করতে পেরেছে। এবং ইব্রাহিম নেওয়াজের কথা বলি, ইব্রাহিম নেওয়াজও কিন্তু বুঝতে পেরেছে ইব্রাহিম নেওয়াজ এখানে ওয়েদারের সাথে একটু সমস্যা হচ্ছিল, এবং সে উইথ বল ভেরি গুড প্লেয়ার। আমার মিডফিল্ড জায়গাটা যদি বলি যে উইদাউট বল, ওয়েদার মানে মালদ্বীপের ওয়েদার, মালদ্বীপের ওয়েদার, এবং এখানেও বেশি দিন ট্রেনিং করার সুযোগ পায়নি। এবং ইব্রাহিমের ব্যাপারটা যেটা যদি বলি যে কোচিং স্টাফে, এখন অবশ্যই বলতে পারি আমি, কারণ ইব্রাহিম ভালো প্লেয়ার, অনেক ভালো কোয়ালিটি প্লেয়ার, কিন্তু ইব্রাহিমকে গেম প্লে করতে হলে মিডফিল্ডের যে দায়িত্ব কন্টিনিউয়াস, ধরেন উইদাউট বলে আপনার কি করতে হবে, যে একটা মিডফিল্ডারের তার মধ্যে কি বল ইঞ্জিনের মতো কাজ করতে হবে, কন্টিনিউয়াস অপোনেন্টের প্লেয়ার থেকে বল নেওয়া, ছোটা, এই টিমটাকে চালু রাখতে হবে। সো এইসব কারণে ইব্রাহিমকে আমরা হয়তো গেম টাইম বেশি দিতে পারিনি, আমার কাছে মনে হয়েছে। কিন্তু ইব্রাহিম আমাদের অনেক, ইব্রাহিম এবং বিশেষ করে আমি মনে করি যে ফিউচার আমাদের এফসি যে খেলা আছে ওরা আবার আমাদের সাথে ইনভলভ হবে। আমার মনে হয় যে আমরা যখন লং টাইম নিয়ে একটু ট্রেনিং সেশন করব, তারা যদি ওই সময় আসে তারা সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারবে, রেগুলার খেলতে পারবে। কারণ আমাদের মধ্যে এই টুর্নামেন্টে আমরা বেশি অ্যানালাইজ করার সুযোগ নেইনি, ধরেন আমরা কোনো চেঞ্জ বেশি করতে চাইনি, কারণ হলো আমরা চ্যাম্পিয়ন হতে গেছি, হ্যাঁ। সো চ্যাম্পিয়ন হওয়ার জন্য ওদের সময় লাগবে একটা জায়গায়, কি যে ডেকলান বলেন, ইয়ের কথা, ইব্রাহিম নেওয়াজদের কথা বলবো, হ্যাঁ, রোনান যেভাবে সেট আপ হয়ে গেছে, তো ওরাও সেট আপ হবে, কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে। কারণ আমাদের গেম মডেলের সাথে যারা গিয়েছেন তাদেরকে আমরা প্রথম থেকে খেলিয়েছি এবং চেঞ্জেও এসেছে। সো আমার মনে হয় যে পরপর ম্যাচ ছিল, সবগুলোই বড় ম্যাচ। বিশেষ করে প্রথম রাউন্ডের কথা বলবো, পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচ, দুইটাই বিগ ম্যাচ ছিল। আমরা কোনো রিস্ক নিতে চাইনি। হয়তো বলেছে যে আমরা পাকিস্তানের সাথে জিতেছি, তাহলে ইন্ডিয়ার সাথে আমরা সবারই খেলার সুযোগ দিতাম। দেখুন আমরা চেয়েছিলাম নেপালকে অ্যাভয়েড করতে। নেপাল কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট টিম এই টুর্নামেন্টের, হ্যাঁ। সো আমরা চাচ্ছিলাম যে আমরা ভুটানকে নিব, ভুটানকে নেওয়ার জন্য আমরা ইন্ডিয়াকে হারাতে হবে, যার জন্য আমরা ইন্ডিয়ার সাথে আমরা অত বেশি চেঞ্জ করতে যাইনি। কারণ দিন শেষে দেখুন, আমরা অন্তত আমি আমার জায়গা থেকে, আমাদের কোচিং স্টাফের জায়গা থেকে আমরা একটা কথাই বলতে পারি, আমরা একদম স্বচ্ছতার সাথে চেষ্টা করেছি দেশের জন্য, অন্তত ইন্ডিয়া পাকিস্তানের সাথে যেন হারতে না হয় বাংলাদেশ ফুটবল টিম, এটা যেন আমরা না দেখতে পাই। সেই জন্যই কিন্তু আমরা আমাদের বেস্ট টিমটাই নামানোর চেষ্টা করেছি। না, এই আলোচনাটা একটা অবান্তর লাগে যখন বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়ে গেছে আর কি। তখন এই আলোচনা যাই হোক, যেসব এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে
বেশ আলোচিত দেখে না, এটা আপনাকে সামনে আবেগ আবেগ থাকবে ভাইয়া। আসলে কি হ্যাঁ, ওরা অনেক দূর থেকে এসেছে এবং বাংলাদেশের জন্য খেলতে এসেছে। এই যে রোনাল্ড, ডেকলান আমাদের সাথে সত্যি সম্পর্ক যদি দেখেন প্রত্যেকটা খেলোয়াড়ের সাথে অসাধারণ সম্পর্ক। একটা বন্ডিং তৈরি হয়েছে। একটা দল কখন রেজাল্ট পায়? একদম A to Z সবার সাথে যখন একটা কম্বিনেশন থাকে তখনই কিন্তু একটা ভালো কিছু সম্ভব। হুম। সো আমাদের এই টিমটা যদি আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট থেকে একদম আমাদের কিটম্যান পর্যন্ত তার সাথে একটা বন্ডিং তৈরি হয়েছে এই টিমের। যার জন্যই কিন্তু আমরা রেজাল্ট পেয়েছি। আজকে আমরা শামসুল হুদা একাডেমির মতো একটা একাডেমিতে থেকে দীর্ঘ ২ সপ্তাহের উপর এত ফ্যাসিলিটিস নিয়ে ওইখানে ট্রেনিং করার সুযোগ পেয়েছি। এই টিমটাকে একটা বন্ডিং এর মধ্যে আনার। রোনানরা হয়তো তখন আসেনি। রোনানরা এসেছে জাস্ট ১ সপ্তাহ আগে আমাদের ঢাকায় যখন আমরা ট্রেনিং করি। সো রোনানদের যদি তখনও পেতাম, আমরা যদি ওইখানে পেতাম এই ডেকলান, রোনান, ইব্রাহিমদের, তারা কিন্তু অনেক ভালো একটা শেপে থাকবে। বিশেষ করে ডেকলান এবং রোনান। তারাও কিন্তু আমাদের গেম মডেলটাকে ভালোভাবে নিতে পারত ওই সময়। যার জন্য কিন্তু আমরা এইজন্যই আমি বলব যে ইন ফিউচার ওরা যখন আবার আমাদের সাথে এফসির সামনে খেলা আছে আসবে, আমার বিশ্বাস আমরা একটা দীর্ঘ সময় ওদেরকে কাছে পাবো। একসাথে টিম বন্ডিংও আরো তৈরি হবে এবং পাশাপাশি ধরেন আমাদের গেম মডেলের সাথে তারা অ্যাডজাস্ট করতে পারবে এবং আমরা ইজিলি এই ট্যালেন্টগুলোকে আমরা কাজে লাগাতে পারবো। আমাদের এখানে তো যে হামজা দিয়ে শুরু হয়েছে, না আমি বলবো তো জামাল ভুঁইয়া দিয়ে জি, শুরু হয়েছে। অবশ্যই জামাল জামাল। ভুঁইয়া, হ্যাঁ, তারেক কাজী, তারপর হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল, এইভাবে জায়ান আহমেদ। এক এক করে জি, অনেক জি, আমরা হামজা চৌধুরী, সমিত সোম জি, স্বাভাবিকভাবে অ্যাবাভ দ্য পার, জি। নো ডাউট এটা নিয়ে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ঘরোয়া ফুটবলটা মানুষের কোনো আগ্রহ নেই। যেটা আপনাদের সময়ে আপনারা যখন খেলতেন, ঘরোয়া ফুটবল নিয়ে এক ধরনের আগ্রহ ছিল। মানুষ খেলা দেখতে যেত। এখন পুরা জিনিসটাই জাতীয় দল ভিত্তিক। যখন হামজারা আসছে, তখন মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হচ্ছে। এটা আমাদের ফুটবলের জন্য কতটা হেলদি? যে গ মানে ডোমেস্টিক ফুটবলটারে কেন আমরা, বিশেষ করে লিগ, আমাদের লিগটা কেন শক্তিশালী হচ্ছে না? কেন মানুষ লিগ নিয়ে আগ্রহ দেখাচ্ছে না? লিগ নিয়ে উন্মাদনা হচ্ছে না আমাদের এখানে। এটা কেন? দেখুন আমার কাছে যেটা মনে হয় যে মানে লিগটা কত জরুরি আমাদের ফুটবলের জন্য? আমাদের লিগটা অবশ্যই ইম্পর্টেন্ট এবং আমরা কিন্তু প্রফেশনাল লিগ খেলছি অনেকদিন ধরেই। হ্যাঁ? সো আমার মনে হয় যে এখানে ক্লাবগুলোকে অনেক কাজ করতে হবে। এখানে ক্লাবগুলোরও কিছু ফাউন্ডেশন ঠিক করতে হবে। ধরেন এখানে হাতে গোনা কয়েকটা ক্লাব ধরেন ভালো ফ্যাসিলিটিস দিচ্ছে। হ্যাঁ? আমরা যদি দেখি ধরেন অ্যা এ বসুন্ধরা কিংস, তারপরে আপনারা ঢাকা আবাহনী লিমিটেড, মোহামেডান, ওরা কিন্তু ফ্যাসিলিটিস গুলো দিচ্ছে, চেষ্টা করছে যতটুকু আছে প্রোভাইড করার এবং অবশ্যই ধরেন বসুন্ধরার কথা বলব যে ওদের সবকিছুই সুযোগ সুবিধাগুলো অনেক ভালো। সো আমার মনে হয় প্রত্যেকটা ক্লাবে দীর্ঘ সময় হয়ে গেছে আমাদের স্ট্রাকচারগুলো সুন্দর করে সাজানো, ক্লাবগুলোর স্ট্রাকচার এবং পাশাপাশি ফাইন্যান্সিয়াল একটা সমস্যার মধ্যে থাকে এই ক্লাবগুলো। সো এই জায়গায় যদি প্রফেশনাল লোক ভালোভাবে ক্লাবগুলোকে ইনভলভ করা যায়, কিভাবে ফুটবল ডেভেলপিং, তারপরে মার্কেটিংটা করা, আমাদের দর্শক কিভাবে ফিরিয়ে আনবে। ক্লাবগুলোর কিন্তু অনেক কাজ। প্রফেশনাল ফুটবলে ধরেন আমরা বাইরের দেশগুলো যদি দেখি ম্যানচেস্টার ইউনাইটেড, বড়, বড় দলগুলো তাদের ফ্যান পেজগুলো কিভাবে তৈরি করছে। সো এগুলো ফলো করতে এটা তো হবে। বড় ওরা আছে। এটা আমাদের করতে ইনফ্যাক্ট হবে। আমাদের এশিয়ার যেসব জি, দেশ, মালয়েশিয়াতেও জি, ফ্যান পেজ, জি এক আছে। ধরনের ইনভলভমেন্ট জি, প্লেয়ারদেরকে সাব ফ্যানদেরকে রাখা। আমাদের এখানে খুব কম, এটা জি, মানে খুব দেখাই কম, যায় না। খুবই কম। এই ফ্যানরা যত বেশি হবে, ফ্যান পেজ যত হবে, প্রত্যেকটা ক্লাবের আলাদা, আলাদা হবে। ধরো এরিয়া ভিত্তিক দলগুলো কিন্তু সবাই সব টিমকে সাপোর্ট করতে মাঠে আসে। তো এই ক্লাবগুলোরও অনেক দায়িত্ব আছে। সো আমার মনে হয় যে দেখুন ফেডারেশন সারা বাংলাদেশে ফুটবল নিয়ে কাজ করে, হ্যাঁ? সো ফেডারেশনের এখানে কাজ হলো লিগগুলো ঠিকমতো হওয়া এবং সারা বাংলাদেশব্যাপী ইয়ুথ ডেভেলপিং নিয়ে কাজ করা। এগুলো তো অবশ্যই ফেডারেশন করতেছে। কিন্তু ক্লাবগুলোর ইয়ুথ টিমগুলো আছে কিনা ঠিকমতো, প্রত্যেকটা ক্লাব ইয়ুথ টিম না নিয়ে যদি করে, তাহলে ফিউচার আমরা পাইপলাইনগুলো শক্তিশালী করতে পারবো না। যা দেখুন এলিট একাডেমি ফুটবল ফেডারেশনের অধীনে ফেডারেশন করতেছে। করছে। সো পৃথিবীতে কিন্তু ধরেন ফুটবল ফেডারেশনের চাইতে ক্লাবগুলো বেশি করে ইয়ুথ লেভেলের টিমগুলো। সো আমার মনে হয় যে এখানে আমরা আজকে আমাদের ব্র্যান্ড প্লেয়ার যেটা বলি, মাঠে দর্শক যাবে খেলা দেখতে, ব্র্যান্ড তৈরি হওয়া। সো আমাদের ট্যালেন্টগুলো যদি তৈরি হয়, এই যে আন্ডার 20 খেললো, এখানে বেশ কিছু খেলোয়াড়
আছে মোস্ট মানে ট্যালেন্টেড। সো ইন ফিউচার ওরা যদি কন্টিনিউয়াস এই যে এই প্রসেসিংয়ে চলতে থাকে, তাদেরও ফ্যান তৈরি হবে। দর্শকরা আস্তে আস্তে মাঠে আসবে। দেখুন ভালো ফুটবলটা যখন খেলবে, খেলোয়াড়রা যখন ভালো ফুটবল উপহার দিবে, অবশ্যই দর্শক আসবে। আজকে না হলে কালকে আসবে এবং আস্তে আস্তে আসা শুরু করেছে দর্শকরা। তো আমার মনে হয় যে ফেডারেশন যে কাজটা করার ওভারঅল, যে দর্শক ক্রেজটা ফিরিয়ে আনা, সেটা কিন্তু করেছে ফেডারেশন, আমাদের ফুটবল ফেডারেশন। এখন বাকি কাজগুলো কিন্তু ক্লাবগুলোকেও করতে হবে। আমাদের লিগটাকে ডেভেলপ করার জন্য সরকারের ভূমিকা কতটুকু? যে সরকার যদি কোনো ফান্ড, ইনিশিয়াল ফান্ড এরকম কি কোনো মানে এটা কি ঠিক? মানে ধরেন আমি একটা জিনিস যে সরকার ইনিশিয়াল একটা ফান্ড সব ক্লাবগুলোকে ডিস্ট্রিবিউট করে দিল। এই ফান্ডটা বলা হলো এটা তোমার হচ্ছে পুঁজি। তুমি এটা দিয়ে এই ক্রাইটেরিয়া অনুযায়ী ক্লাবগুলাকে দাঁড় করাইতে হবে। আজকে আমাদের এরকম কি এটা কি মানে এটা কি ফিজিবল? মানে এটা দেখুন কি একটা মনে করেন? আমি যতটুকু বুঝি যে আজকে যখন আমাদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বলেছেন যে আমরা চেষ্টা করছি ক্লাবগুলোকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, স্পন্সরের ব্যাপার। সো খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছেন এবং ক্রীড়া মন্ত্রণালয় থেকে এসে দেশব্যাপী যে ক্রীড়া ক্ষেত্রে খেলোয়াড়দের সুযোগ সুবিধা এবং কিভাবে ক্রীড়াকে এগিয়ে নেওয়া যায়, সো সেই নিয়ে কিন্তু লক্ষ্য শুরু করেছে, কাজ শুরু করেছে। সেটা এই জিনিসটা যদি এই জিনিসটা যদি কন্টিনিউয়াস হতে থাকে, আমার বিশ্বাস যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন অনেক ভালো একটা অবস্থায় যাবে এবং ক্লাবগুলোও কিন্তু ভালো সুযোগ সুবিধা পাবে। এবং আগামী বাজেটে আমার কাছে মনে হয় যে আমিনুল হক এখন বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী, ও জানে যে কিভাবে ক্রীড়াকে এগিয়ে নিতে হবে। তার মাথায় অবশ্যই আছে, কারণ আমি তার সতীর্থ হিসাবে একসময় খেলতাম। ও এখন ক্রীড়া মন্ত্রণালয়ে আছে। সো আমার বিশ্বাস যে বাংলাদেশের ফুটবল, ক্রিকেট প্রত্যেকটা খেলাধুলাকে এগিয়ে নিতে বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেকটাই নির্দেশ দিয়েছেন আমাদের ক্রীড়ামন্ত্রীকে। তো আমার মনে হয় যে উনি ক্রীড়া ফ্যামিলির মানুষ, আমাদের প্রধানমন্ত্রী, এবং উনি ক্রীড়াকে অনেক ভালোবাসেন এবং উনি মাঠে এসেছেন আমাদের সাবেক খেলোয়াড়দের খেলা দেখতে। সো এটা মনে হয় ইতিহাসে প্রথম সাবেক খেলোয়াড়দের খেলা দেখতে মাঠে প্রধানমন্ত্রী চলে এসেছেন। সো উনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আগামী বাজেটে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য, ফুটবল ফেডারেশনের জন্য পার্সোনালি আমি বলবো, ফুটবলে এগিয়ে নিতে হলে বিশাল অর্থের প্রয়োজন। এককভাবে ফুটবল ফেডারেশন, এএফসি, ফিফার টাকায় কখনোই ডেভেলপিং করা যাবে না। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের ফুটবলের জন্য সর্বোচ্চ সাপোর্টটা দিবেন, আগামীর ফুটবল যেন এগিয়ে যায়, সেটাই প্রত্যাশা করব। দাদা এই একটু যেহেতু আপনাকে সামনে পেয়েছি আর কি, একটু আপনার ফুটবলার জীবন নিয়ে একটু কথা বলি আর কি। যে বিপ্লব ভট্টাচার্যের আবির্ভাব হয়েছিল আমি যতদূর মনে পড়ে যে 1997 সালে বিশ্বকাপ বাছাই পর্বে আপনাকে নামানো হলো সৌদি আরবের বিপক্ষে একটা ম্যাচে। আপনি অতটা আপনি অটোফিস্টারের তখন অটোফিস্টার কোচ আর কি, জার্মান কোচ, বিখ্যাত বিশ্বখ্যাত কোচ। অটোফিস্টার আপনাকে নামায় দিল সৌদি আরবের বিপক্ষে ম্যাচে এবং আপনি একটা পেনাল্টি ঠেকাইলেন। জি, সাইদু আলাইন, সাইদ আল ওয়াইরানের এশিয়ার সাইদ ম্যারাডোনা, আল ওয়াইরান এশিয়ার ম্যারাডোনা, 1994 সালে যাকে এশিয়ার ম্যারাডোনা মরুর ম্যারাডোনা বলা হয়, ম্যারাডোনা। যে 94 বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে তার একটা গোল ছিল, ম্যারাডোনা স্টাইলের গোল। তো ওই গল্পটা একটু বলেন, মানে ওই ফিলিংটা বা ওইটা আসলে যদি বলি, আমি 16 খেলে এসেছি আন্ডার 96-এ, তখন জাপান থেকে। অটোফিস্টার আমাদের কোচ ছিল, আমার বন্ধু আমিনুলও ছিল তখন গোলকিপার। তখন আমি জাপানে অনেক ভালো পারফর্ম করি আন্ডার 16-এ। আমরা একসাথে কিন্তু খেলি আন্ডার 16 থেকে আমিনুল আমি। সো তারপরে আসার পরেই কিন্তু অটোফিস্টার আমাকে জাতীয় দলে চয়েস করে যে বিপ্লব তুমি জাতীয় দলে ইনভলভ হবা। তখন আমাদের সিনিয়র গোলকিপার ছিলেন পনির ভাই ছিলেন, টনি ভাই ছিলেন, আমি ছিলাম, 3 জন। সো টনি ভাই মনে ছিলেন আমাদের গোলকিপার, হ্যাঁ আমি যদি ভুল না করি। পনির ভাই ছিলেন এতটুকু না, পনির ভাই তো ছিলেন 1 নম্বর গোলকিপার সো ছিলেন। মালয়েশিয়ায় তখন পনির ভাই প্রথম রাউন্ড খেললো। সেকেন্ড রাউন্ডে আমরা, মুন্না ভাই ক্যাপ্টেন ছিলেন তখন, জুয়েল ভাই ছিলেন, মাসুদ রানা ভাই ছিলেন, রকিব ভাই ছিলেন, নকিব ভাইও ছিলেন। আমরা সৌদি আরবে যাই, প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে ছিল। তো আমরা ড্রেসিং রুমে গেলাম সকালবেলা মিটিংয়ে, আমি জানি না আগের দিনও যে আমি খেলবো। তো আমি বসে আছি, আমি নর্মালি বসে আছি, মিটিং ফলো করতেছি, কোচ তার গেম মডেল বলতেছে কি করব, ওদের অপোনেন্ট প্লেয়ার নিয়ে কথা বলতেছে। সো অটোফিস্টার উঠে বলে যে আজকে একটা খেলোয়াড়ের ডেবু হবে, যে প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব সৌদি আরবের সাথে। তো আমি তো চুপ করে বসে, আমার কাছে কোনো ফিলিংস, আমি কোনো বুঝতে পারি যে আমাকে বলবে। সে আমার নামটা লিখছে বিপ্লব,
আমি তো তাকায় আছি, আমার শরীর কাঁপছে তখন। সত্যি কথা যেটা, আমি পাশে মুন্না ভাই বসা, মুন্না ভাই জাস্ট আমার কাঁধে হাত দিয়ে আমাকে বলছে যে, "তুই শুধু বিপ্লব মনে কর তুই আবাহনীর ট্রেনিং করছিস, তুই মাঠে যাবি, খেলবি।" মুন্না ভাই জাস্ট কাঁধে হাত দিয়ে, মুন্না ভাই ম্যাচটা খেলে নাই। সো এবং মুন্না, আমার যতদূর মনে পড়ে যে মুন্না ভাইয়ের অধিনায়কত্বে জাতীয় দলের শেষ অ্যাপিয়ারেন্স এটা শেষ অ্যাপিয়ারেন্স। সো ওই ম্যাচটায় আমাকে দিল। খেলা শুরুর ঠিক ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই একটা নরমাল ট্যাকেল ছিল আমাদের প্রদীপ পোদ্দার। নরমাল ট্যাকেল করেছে, ওইটা পেনাল্টি দিয়ে দিছে সৌদি আরবের এগেনস্টে। আর শট নিতে আসছে হলো খেলাটা তো বোধ হচ্ছিল জেদ্দাতে। সো সৌদি আরবে তখন সাইদ ওয়ারাইন পেনাল্টি, অবভিয়াসলি সে ক্যাপ্টেন এবং সে পেনাল্টি টেকার। সো সে পেনাল্টি বসিয়েছে। আমি কিছুক্ষণ ওকে পাশ ফিরে অন্যদিকে তাকিয়েছিলাম, তাকিয়ে অনেকক্ষণ চুপ করেছিলাম। আপনার মাথায় তো ছিল যে সে 94 এর ওই যে হ্যাঁ, আমার বেলজিয়ামের সাথে মাথায় ছিল যে সে বেস্ট পেনাল্টি টেকার। সো আমি দাঁড়ালাম। প্রথমে ওর সামনে গেলাম, গিয়ে ব্যাক করলাম, ব্যাক করে এসে দাঁড়ালাম। সে পেনাল্টি মারলো লেফট সাইডে আমার, আমি সেভ করে দিলাম। সে না হলেও 30 সেকেন্ড নিচের দিকে বসেছিল, মিনিমাম 30 সেকেন্ড। মানে সে অবাক হয়ে গেছে। পরে সে অ্যাপ্রিসিয়েট করছে। ওই ম্যাচটা আমরা হেরেছি লাস্ট পর্যন্ত 3-0 গোলে হেরেছি। কিন্তু ওই ম্যাচটা আমার স্মরণীয় একটা ম্যাচ ছিল এবং মানে অনেকগুলো সেভ করেছি আমি ওই ম্যাচে এবং পেনাল্টি সেভ করেছি। ওটাই তো আপনার ডেবিউট ছিল। এটা ডেবিউ ম্যাচ সৌদি ছিল, আরবের একদম বিরুদ্ধে। ফার্স্ট ম্যাচ। আমার তখন এজ কত, 17 প্লাস, 17 বছর বয়সে আমি খেলি ওই ম্যাচটা। সো ওই ম্যাচটা আমার ডেবিউ ম্যাচ এবং স্মরণীয় থাকবে সারা জীবন। কিছুদিন আগে আপনার ইরাক 40 বছর পর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করলো আর কি। প্রথমেই তো ইরাক বলতেই তো আমাদের বাংলাদেশি ফুটবল ফ্যানদের সামির শাকির এবং করিম মোহাম্মদের জি, জি। কথা আসে। করিম মোহাম্মদ আলভী, তারা আবাহনীতে খেলেছিলেন। তা আপনি তো আরো লাকি, সামির শাকিরকে আপনি কোচ হিসেবে পেয়ে, কোচ আপনার হিসেবে। গুরু হিসেবে পেয়েছিলেন 99 সাব গেমস 99 সাফ গেমসে, এবং আপনি ওই সাফ জয়ী দলের মানে খুবই গুরুত্বপূর্ণ, আপনি ফাইনালে আপনি ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন আর কি। সামির সাকিরকে সময় দেওয়া হলো প্রায় 2 মাসের মতো আমরা ট্রেনিং করলাম। সামির সাকির তখন টিমটা নিয়ে গেল। আমি ওইখানে গিয়েও কিন্তু আমি খেলিনি প্রথম ম্যাচ। পনির ভাই খেলেছে, শুরু করেছেন। ফার্স্ট ম্যাচ আমার আসলে পারফরমেন্স ভালো ছিল না, সত্যি কথা যদি বলি। আর যখন ফার্স্ট ম্যাচ আমরা মালদ্বীপের সাথে 2 গোলে হেরে যাই, 2-1 গোলে 2-0 গোলে হারি। ফার্স্ট ডিফিট মালদ্বীপের সাথে 2 গোলে হেরে যাই। মানে খুবই বাজে অবস্থা বাংলাদেশের সিচুয়েশন, মানে নানা ধরনের প্রেশার, পারলে টিম নিয়ে আসে ওরকম। তারপরে বাদল দাকে পাঠায় ওইখানে, ফেডারেশন থেকে বাদল দাকে পাঠায়। ওই সময় বাদল দা যান। বাদল দা যাওয়ার পরে আমাদের সাথে বসেন, কথা বলেন। তো আগের দিন রাতে তখন ওই টিমের ধরেন আপনার টিম লিডার ছিলেন হলো আপনার গাফফার ভাই ছিলেন, হ্যাঁ ম্যানেজার, গাফফার ভাই ম্যানেজার ছিলেন। আর জাহাঙ্গীর সাহেব ছিলেন হলো টিম লিডার। সামির সাকির রাতের বেলা আমাকে আগের দিন ডাকে, পরের দিন শ্রীলঙ্কার সাথে একদম ডু অর ডাই ম্যাচ যদি ড্র করি আমরা আউট হয়ে যাব এবং হারলে তো কথাই নেই, বাড়িতে ফিরতে হবে, ওই অবস্থা। সো আমাকে ডাকলো রাতের বেলা, বসে বলে যে বিপ্লব বসো। তো সামির সাকিব বললো যে তোমার প্রতি আমার অনেক কনফিডেন্স আছে বিপ্লব, আর ক্লাবে কি হয়েছে ওইগুলা নিয়ে মাথা না ঘামিয়ে তোমার পারফরমেন্স, আমার তোমার প্রতি বিশ্বাস, তুমি আগামীকাল ম্যাচ খেলবা বাংলাদেশে হয়ে শ্রীলঙ্কার সাথে। আমার বিশ্বাস আমরা ম্যাচ জিতবো, তুমি খেলো, ম্যাচ খেলবা কনফিডেন্সলি। জাস্ট আমার এই কথাই বলেছে সামির সাকিব। তো পরের দিন আমি ম্যাচে গেলাম, আমরা জুয়েল ভাইয়ের গোলে 1 গোলে জিতেছি পেনাল্টি। শ্রীলঙ্কা টিম ভালো টিম ছিল এবং ম্যাচটা 1-0 গোলে জিতে আমরা সেমিফাইনালে উঠি ভারতের সাথে। হ্যাঁ, ভারতের সাথে সেমিফাইনাল ম্যাচ। ভারত টিমটা ছিল সবচেয়ে দুর্দান্ত যদি বলি। আই এম বিজয়ন থেকে সাব্বির পাশা, তারপরে রমন বিজয়ন, তারপরে বাইচুং ভুটিয়া ছিল, তারপরে আপনার ব্রুনো কুটিনিও ছিল, তারপরে আরো আবার ছিল, আরো বেশ কয়েকটা প্লেয়ার ছিল, কার্লটন চ্যাপম্যান ছিল, অনেক ভালো মানে আমার চোখে মনে হয় যে ওই বর্ষটা ভারতীয় দল সবচেয়ে ব্যালেন্স একটা দল। ওই টিমের সাথে আমরা টিপুর গোলে জিতেছি 78 মিনিটে সুপার সাব নেমে, এবং ওই ম্যাচটাও আমি অসাধারণ খেলেছি এবং সেমিফাইনালে আমরা ইন্ডিয়াকে হারিয়ে আমরা ফাইনালে উঠি। ইন্ডিয়ার ম্যাচের আগেও ঘটনা আছে যে আমাদের অনেক জার্নালিস্টরা লিখেছেন তখন যে আমরা কয় গোল খাবো ইন্ডিয়ার সাথে। নেপালের মাঠে ওরা
কয় গোলে হারিয়েছে কিন্তু ইন্ডিয়া গ্রুপ গ্রুপ স্টেজে পর্যায়ে। হারাইছিল। সো এই জন্য বলছে যে নেপালে আমরা ইন্ডিয়ার সাথে কত গোলে হারি সেটাও একটা ব্যাপার, কিন্তু আমরা 1-0 গোলে জিতে যাই, ফাইনালে উঠি। আর ফাইনালের কথা তো বলবো যে এটা আসলে একটা অসাধারণ ম্যাচ ছিল, এটা স্বপ্নের মতো একটা ম্যাচ ছিল আমার কাছে। এটা তো আপনি তো মাঠে খেলেছিলেন, আমি অ্যাজ এ কলেজ স্টুডেন্ট, আমি একটু পার্সোনাল কথা বলি এখানে, প্রফেশনাল বাইরে টেলিভিশনের সামনে বসে খেলাটা দেখাচ্ছিল একটা ভয়ঙ্কর ঘটনা। মানে আমরা 1-0 করে আলফাজ ভাইয়ের গোলে আগায় গেলাম। এরপরে নেপাল দশরথ স্টেডিয়ামে হাজার হাজার দর্শক, এবং পুরো খেলাটা কিন্তু বাংলাদেশ প্রেশারটা নিয়ে নিচ্ছিল আর কি, বাংলাদেশ ডিফেন্সিভ খেলতেছিল আর কি। এবং আপনি একটা, আমার যতদূর মনে পড়ে, আপনি একটা সেভ করে পড়ে গেছিলেন, মাঠ একটু ভিজা ছিল, পড়ে গেছিলেন, আপনি আবার রিফ্লেক্স আরেক সাইডে আরেকটা বল ঠেকাইছিলেন। এটা মানে আমার এটা এখনো হলো- চোখে ভাসে। এটা আসলে কি টোটাল ম্যাচটা যদি দেখেন আপনার, মানে ওই দিনের ম্যাচ কি ছিল আমি জানি না। আমি নিজে কি খেলেছি সেটা হয়তো ওই পুরো ম্যাচে যদি ভিডিওটা আমার সাথে থাকতো তাহলে আমি বুঝতে পারতাম। মানে আপনার মনে নেই? আমার মনে পড়তেছে, আমি শুধু সেভ করার দরকার সেভ করে যাচ্ছিলাম, আমার কাছে মনে হয়েছে। এর পরের দিন আমার রিয়াকশনটা আমার পেয়েছি, এই জন্যই বলি যে আমি যখন পরের দিন আমরা চ্যাম্পিয়ন হওয়ার পরে মার্কেট করার জন্য আমি বের হয়েছি, আপনার নেপালের একটা ট্যাক্সি ড্রাইভারে আমাকে নিল, নেওয়ার পর সে আমাকে নিয়ে ঘুরালো, আগে কিচ্ছু বলেনি। নামার পর আমি যখন টাকা দিতে গেছি সে আমার বলছে তোমার থেকে আমি টাকা নিব না। বলছে কেন? বলে যে তুমি গোলকিপার বাংলাদেশ টিমে, তুমি আমাদের হারিয়েছো কিন্তু তোমার খেলায় আমি মুগ্ধ। সে আমাকে কোনো টাকা নেয়নি এবং সে ওইখানে দাঁড়িয়েছে, কয় তুমি মার্কেট করে আনবা, তোমাকে আবার আমি পৌঁছায় দিব। সে আবার আমাকে পৌঁছায় দিছে এসে। তো আমার কাছে মনে হয়েছে যে কয় তুমি যা করেছো, আমরা 4 থেকে 5 গোলে জিতলে অবাক হওয়ার কিছু ছিল না ওই ম্যাচ। তুমি একাই চ্যাম্পিয়ন করিয়েছো। ওই কথাই বলেছে যে তোমার টিম গোল করেছে কিন্তু সারা খেলা আমরা খেলেছি। বাট এর অসাধারণ একটা পারফরমেন্স বিপ্লব ভট্টাচার্য মনে করতে পারেন না আসলে উনি কি খেলেছিলেন আর কি। আসলে মানে খেলাটা এতটাই মানে অবিশ্বাস্য ধরনের ভালো ছিল আর কি। বিপ্লব দা, চর্চায় আজকের এই আয়োজনে অনেক কথা শুনলাম, আপনার জীবনের কিছু ঘটনাও জানলাম, অতীতের কিছু ঘটনা জানলাম। আহ, অভিনন্দন আবার সাফ জয়ী দলের গোলকিপার কোচ হিসেবে, আপনাকে অভিনন্দন। বিপ্লব ভট্টাচার্য আরো বহুদিন বাংলাদেশ ফুটবলকে ওনার আলোয় আলোকিত করুন, এই আশা করছি। বিপ্লব দাকে আবার ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ আমাদের এই আয়োজনের সঙ্গে থাকার জন্য।